আয়াস কপালে এক হাত রেখে চোখ বন্ধ করে শুয়েছিল। হঠাৎ মায়ের কণ্ঠ শুনে কপাল থেকে হাত সরিয়ে চোখ মেলে তাকালো। মা, ছোট মা আর ঈশা দাঁড়িয়ে আছে খাটের পাশে। মা আর ছোট মাকে এই মুহূর্তে রুমে দেখে একটু অবাক হলো না আয়াস, কারণ আয়াস জানতো ওরা আসবে, তাই কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না সে, বরং ঠায় শুয়ে রইল। আসলে উঠে বসার বিন্দুমাত্র ইচ্ছা নেই আয়াসের, তাই মূলত মা ছোট মাকে দেখেও উঠে বসছে না, নয়তো আয়াস ওদের দেখে কখনোই এমন শুয়ে থাকতো না। আয়াস বড়দের কখন কোথায় কিভাবে আর কেমন করে রেসপেক্ট করতে হয় সেটা ভালো করেই জানে। কি রে বাবা, আয় ওঠ, খেতে যাবি না? এখনো শুয়ে শুয়ে আমাদের দেখে যাচ্ছিস? ওঠ বাবা, খেতে চল। আনিশা বেগমের কথায়ও আয়াস উঠল না, বরং ম্লান কণ্ঠে বলল, ছোট মা, আমার আসলে খেতে ইচ্ছে করছে না, তোমরা যাও, গিয়ে খেয়ে নাও। আমার জন্য চিন্তা করো না, একটা রাতেরই তো ব্যাপার, কোনো প্রবলেম হবে না। বললেই হলো, এত বড় একটা রাত আর তুই না খেয়ে থাকবি? সেটা কিছুতেই হবে না। আয় চল, না খেলে শরীর খারাপ করবে। ছোট মা, প্লিজ আমায় জোর করো না, জানোই তো তোমরা জোর করলে আমি তোমাদের কথা ফেলতে পারি না, এখনো পারবো না, তাই প্লিজ জোর করো না আমায়। আমার খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই। কিন্তু কেন? এমনি, আমার খেতে ইচ্ছে করছে না, কেমন যেন বমি বমি পাচ্ছে, মনে হচ্ছে কিছু খেলেই বমি করে দিব, তাই প্লিজ তোমরা আমাকে খাওয়ার জন্য জোর করো না। আয়েশের কথা শুনে রুকসানা বেগম আর আনিশা বেগম দুজনেই একে অপরের দিকে তাকালেন। কয়েক সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই দুজনে পিক করে হেসে দিলেন। মা আর ছোট মাকে এভাবে হাসতে দেখে আয়েশ অসহায় ফেস করে বলল, কি হলো, তোমরা হাসছো কেন? আনিশা বেগম হাসতে হাসতেই বললেন, আয়াস, এটা কি শুনছি? যেটা ঈশার কাছ থেকে শোনার কথা সেটা তোর কাছ থেকে শুনছি। ব্যাপারটা উল্টো হয়ে গেল না? বলেই আনিশা বেগম আর রুকসানা বেগম আবারও হেসে উঠলেন। আম্মু আর বড় আম্মুর কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না ঈশা, তাই আসার পর থেকে এক জায়গায় দাঁড়িয়ে আছে সে, কোনো কথাও বলছে না আর কোনো রিয়াকশনও দিচ্ছে না। কিন্তু ঈশা অবুঝ হলেও আয়েশ তো আর অবুঝ না। ছোট মার কথার মানে বুঝতে পেরে আয়েশ বলল, আরে ছোট মা, তুমিও না সবসময় ইয়ার্কির মুডে থাকো। তবে হ্যাঁ, আমার মনে হয় না আগামী 2 বছরের মধ্যে সেম কথাটা ঈশার মুখ থেকে শুনতে পারবে। এ মা, কেন কেন কেন? কারণ তোমার মেয়ে জামাই অতটাও খারাপ নয়, তাই। ও আচ্ছা। চাচি আর ছেলের এমন দুষ্টু মিষ্টি কথা শুনে রুকসানা বেগম হেসে বললেন, আচ্ছা, অনেক হয়েছে, এবার খেতে চলো সবাই। আয়াস, আয় বাবা, বেশি না খাস, অল্প করে হলেও খেয়ে আসলে সেটাও ভালো। না মা, সত্যি আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। একে তো বমি বমি পাচ্ছে, তার উপর শরীরটাও বেশ খারাপ লাগছে, তাই প্লিজ তোমরা কেউ আমায় জোর করো না, বরং তোমরা গিয়ে খেয়ে নাও। রুকসানা বেগমের এবার কেমন যেন লাগলো আয়েশের কথায়। আয়েশের কণ্ঠটা কেমন যেন ভার ভার লাগছে। আচ্ছা, আয়েশের জ্বর টর আসেনি তো? রুকসানা বেগম আয়েশের দিকে সন্ধিহান চোখে তাকিয়ে বললেন, আয়াস, তোর কোনো রকম জ্বর টর আসেনি তো আবার? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আহা, তেমন কিছু না মা, ওই একটু হালকা পাতলা শরীর খারাপ লাগছে, তুমি টেনশন করো না, ঠিক হয়ে যাবে এটা। ছেলের কথা শুনে রুকসানা বেগমের বুঝতে দেরি হলো না আয়েশের সত্যিই জ্বর এসেছে। উনি দ্রুত আয়েশের পাশে গিয়ে বসে আয়েশের কপালে গালে ছুঁয়ে দেখতে লাগলেন আর ছোঁয়ার সাথে সাথে আটকে উঠলেন। এ কি আয়াস, তোর শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে, আর তুই কি না আমাদের না বলে রুমে বসে আছিস? দেখেছো অনিশা ওর কাণ্ড? শরীরে জ্বর বাঁধিয়ে চুপচাপ বসে আছে, আমাদের কাউকে বলার প্রয়োজন পর্যন্ত মনে করেনি ও। আয়েশের জ্বর হয়েছে শুনে আনিশা বেগমের মুখের হাসিটা নিমিষে উবে গেল। এক খটা মেঘ এসে ভিড় করলো ওনার চোখে মুখে। উনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না সেখানে, এক প্রকার দৌড়ে আয়েশের কাছে গিয়ে দাঁড়ালেন। আনিশা বেগমকে দেখে রুকসানা বেগম উঠে দাঁড়ালেন। দেখো আনিশা, কি করেছে ও, জ্বর বাঁধিয়ে বসে আছে আর বলছে একটু হালকা শরীর খারাপ করেছে, ওকে নিয়ে যে কি করি। আনিশা বেগম কিছু না বলে ধপ করে আয়েশের পাশে বসে পড়লেন। তারপর আয়েশের কপালে গালে নিজেও একবার চেক করে নিয়ে আয়েশের গালে আলতো করে হাত রাখলেন। তারপর নরম গলায় বললেন, আয়াস, তোর জ্বর হয়েছে আর তুই আমাদের কাউকে বলিসনি কেন? জানিস ভাইজান শুনলে এখন কতটা রাগ করবে, আর তোর চাচু শুনলে তো আমাকে বকাবকি শুরু করে দিবে যে কেন আমি তোর খেয়াল রাখিনি। এমনটা কেউ করে? ওকে নরম করে বললে ও শুনবে না আনিশা, ওকে মায়ের দিতে হবে এখন থেকে। ও নিজেকে কি ভাবে, কি ভাবে? হ্যাঁ, আমাদের বুঝি টেনশন হয় না? নিজেকে বড় ভাবতে শুরু করে দিয়েছে। আয়েশ মুস্কি হাসলো মায়ের রাগ দেখে, কারণ সে জানে মায়াকে প্রচুর ভালোবাসে আর তাই রাগ করে এমন বলছে।
আহ ভাবি, এত রাগ করছো কেন? ও এখনো ছেলে মানুষ, রাগারাগি করলে তো আর সেরে যাবে না। তুমি বরং বসো ওর পাশে, আমি গিয়ে ঈশার আব্বুকে বলি যেন ডক্টরকে খবর দেয়। হ্যাঁ, সেটাই করো। রুকসানা বেগমের কণ্ঠে কাতরতা। আয়াস সরস গলায় বলল, ছোট মা, প্লিজ তুমি বাবা আর চাচুকে বলো না এই বিষয়ে। আমার তেমন কিছুই হয়নি, জাস্ট একটু জ্বর এসেছে মাত্র, আর সেটাও কাল সকাল হতে হতে সেরে যাবে। আমি তো মেডিসিন নিয়েছি, দেখবে সকাল হলেই আমি ঠিক হয়ে গেছি। তোমরা প্লিজ এটা বাবা আর চাচুকে বলো না। দেখলে আনিশা, এখনো ও নিজের কথা রাখতে চাইছে, একবারও আমাদের কথা ভাবছে না। ওর বাবা যদি জানতে পারে ওর জ্বর হয়েছে আর আমরা সেটা ওর বাবার থেকে লুকিয়ে রেখেছি, তাহলে নির্ঘাত আমার উপর রাগারাগি করবে, পুরো বাড়িতে মাথায় তুলে ফেলবে। রুকসানা বেগমের কথায় সায় দিয়ে আনিশা বেগম মলিন কণ্ঠে বললেন, আমি জানি ভাবি, শুধু ভাইজানই নয়, ঈশার বাবাও এটা জানতে পারলে আমার উপর রেগে যাবে। মা আর ছোট মাকে এমন টেনশন করতে দেখে আয়াস এবার সিরিয়াস হয়ে বলল, মা, ছোট মা, প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো। আমার অতটাও জ্বর হয়নি যে এত রাতে ডক্টর ডাকতে হবে। আর আমি তো বলেছি আমি ওষুধ খেয়েছি। আচ্ছা শোনো, আজ রাতটা না হয় একটু দেখি, যদি কাল সকালেও জ্বর থাকে তাহলে তোমাদের বলতে হবে না, আমি নিজেই ডক্টরের সাথে মিট করব। হ্যাপি? আয়াসের মুখে ওষুধ খেয়েছে কথাটি শুনেও কেন যেন রুকসানা বেগম খুশি হতে পারলেন না। সন্ধিয়ান গলায় বললেন, সত্যি ওষুধ খেয়েছিস তো, নাকি আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছিস, কোনটা? আরে সত্যি বলছি মা, আমি অফিস থেকে আসার পরেই ওষুধ খেয়ে নিয়েছি। আচ্ছা, তাহলে তুই শুয়ে থাক, আমি তোর জন্য খাবার রুমে নিয়ে আসছি। তোমার যেতে হবে না ভাবি, তুমি বরং আয়াসের কাছে বসো, আমিই নিয়ে আসছি। আনিশা বেগমের কথা শুনে রুকসানা বেগম আর দ্বিমত করলেন না, কারণ ওনার জানা আছে আয়েশের প্রতি আনিশার ভালোবাসা কতটুকু। রুকসানা বেগমের তো মাঝে মাঝে মনে হয় আনিশার তো যা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আনিশা আয়েশকে যতটা ভালোবাসে পৃথিবীর কোনো মাই হয়তো তার সন্তানকে অতটা ভালোবাসে না। ঈশা এত সময় ধরে চুপচাপ ওদের কাণ্ড দেখে যাচ্ছিল, কারণ ও ছোট মানুষ, ওর কি বা বলার আছে। বরং ওর তো আয়েশের জ্বর হয়েছে শুনেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এক দৃষ্টিতে আয়েশের মুখের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আয়েশের জ্বর হয়েছে শুনে সবার থেকে ওরই বেশি টেনশন হচ্ছে। দেখেই কেমন চিন্তিত চিন্তিত লাগছে। ঈশার ব্যাপারটা আয়েশের চোখ এড়ালো না। আয়েশ বুঝতে পারছে ওর জ্বর হয়েছে শুনে ঈশা ঘাবড়ে গিয়েছে। আয়েশ মনে মনে হাসলো। পাগলি, আমায় ভালোবাসবে তবুও মুখে বলবে না। এই দেখো, আমার জ্বর হয়েছে শুনে কেমন বানিয়ে ফেলেছে মুখটা। বললে কি হয় যে আয়াস আমি তোমাকে ভালোবাসি, শুধু একবার তো বলতে পারতো, তাহলে সব ভালোবাসা আমি উজাড় করে দিতাম ওকে। পৃথিবীর সব সুখ এনে ওর পায়ের কাছে ফেলতাম। আচ্ছা, ও কি কখনোই বুঝবে না আমার ফিলিংসটা, নাকি বুঝেও না বুঝার ভান করছে? কথাগুলো নিজের মনে ভেবে আয়েশ লম্বা একটা শ্বাস ছাড়লো আনমনে। একটু পরেই আনিশা বেগম খাবারের প্লেট নিয়ে রুমে আসলেন। তবে প্লেট দেখে মনে হচ্ছে একজনে খাবার নাই, দুজনে খাবার নিয়ে এসেছে সে। আনিশা বেগম প্লেটটি সেন্টার টেবিলের ওপর রাখতে আয়েশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, এ কি ছোট মা, তুমি তো একজনের নয় বরং দুইজনে খাবার নিয়ে এসেছো। এতগুলো খাবার কি আমার একা খাওয়া সম্ভব? আয়েশের কথা শুনে রোকসানা বেগম ম্লান কণ্ঠে বললেন, আনিশা শুধু তোর জন্য একা খাবার নিয়ে আসেনি, ঈশার জন্য সহ এনেছে, তাই না আনিশা? হ্যাঁ ভাবি। কিন্তু ও তো আমাদের ছেড়ে খায় না, এখন আয়াসের সাথে এখানে কি খাবে? না খেয়ে যাবে কোথায়? ঈশা খেয়ে ঈশার বাপ সহ খাবে। আম্মু অসুস্থ তো ভাইয়া, তাহলে আমি কেন এখানে খাবো? তুমি জানো না আমি তোমাদের ছাড়া খেতে পারি না। এখানে ভাইয়া খাক, চলো আমরা নিচে গিয়ে খাবো। আব্বু আর বড় আব্বু হয়তো এতক্ষণে খেয়ে যে যার রুমে চলে গেছে। ঈশার কথায় আনিশা বেগম আপত্তি করে বললেন, আমরা সবাই নিচে গিয়ে খেলে আয়াস একা হয়ে যাবে না? তখন ওর কি আর একলা একলা খেতে ইচ্ছে করবে? তাই তুই ওর সাথে এখানে রুমে বসেই খাবি। আমি হাত ধোয়ার বাটি থেকে শুরু করে সব নিয়ে এসেছি, তারপরেও কিছু লাগলে আমাদের ডাকবি। কিন্তু আম্মু। কোনো কিন্তু না, আমরা নিচে যাচ্ছি, ক্ষুধা তো আমাদেরও লেগেছে, তাই না? চলো ভাবি। ছোট মা, ও যখন চাইছে না থাক, আমার সাথে কারো খেতে হবে না, আমি একাই খেয়ে নেব। তোমরা যাও, গিয়ে খেয়ে নাও। কথাগুলো আয়াস ঈশার দিকে তাকিয়েই বলল। ঈশার বুঝতে দেরি হলো না আয়াস রাগ করে এমন বলছে। আর যদি সত্যি আয়াস রাগ করে তাহলে অনেক কাঠখড় পোড়াতে হবে ওকে আয়াসের রাগ ভাঙাতে। তাই মায়ের কথাটা রাখাই এখন বুদ্ধিমানের কাজ হবে। ঈশামা, চল তাহলে, আয়াস একা খেতে পারবে বলছে, তাহলে আমরা বসে থেকে কি করব? চল আমরাও নিচে গিয়ে খেয়ে নিই।
আনিশা চলো। বলেই রুকসানা বেগম যেই না বসা থেকে উঠে দাঁড়ালেন অমনি ঈশা বলে উঠল, বড় আম্মু তোমরা যাও, আমি ভাইয়ার সাথেই খাবো। ভাইয়া যদিও মুখে বলছে, বাট ওর একা একা খাওয়ার তো অভ্যাস নেই, তাই না? তাই আমি ভেবে দেখলাম যে আমার ভাইয়ার সাথে রুমে বসে খাওয়াটাই ভালো হবে। তোমরা যাও, আমি ভাইয়ার সাথে খেয়ে নিব। কিন্তু আয়াস তো বলছে ও একা খেতে পারবে, আর তাছাড়া তুইও তো আমাদের ছেড়ে খেতে পারিস না, তাহলে আবার এটা বলছিস কেন? আচ্ছা, তুই কি তোর আম্মুর বকার ভাই এমন বলছিস? যদি এমন হয় তাহলে বলবো আমি থাকতে আমার মেয়েকে কেউ কিচ্ছু বলতে পারবে না, চল আমাদের সাথে। আরে বড় আম্মু, তোমাকে কি করে বলি যে আমি আম্মুর ভয়ে নয়, তোমার ছেলের ভয়ে রাজি হচ্ছি। আমি যদি এখন রুমে বসে ওর সাথে না খাই, তাহলে যে আমার কপালে শরীর অবিষম অনেক কিছুই আছে, সেটা আমি ভালো করেই জানি। কথাগুলো নিজ মনে ভেবে ঈশা হেসে বলল, আরে না বড় আম্মু, আমি আম্মুর ভয়ে কেন রাজি হব? আমি নিজে থেকেই রাজি হয়েছি। ভাই অসুস্থ না, তাই আর কি। আমি ভেবে দেখলাম আম্মু ঠিকই বলেছে, আমরা নিচে গিয়ে খেলে ভাইয়ার একা একা খেতে ইচ্ছে করবে না, তাই আমিও ওর সাথে এখানে খাবো বলে ঠিক করেছি। কথাগুলো বলতে বলতে ঈশা গিয়ে আয়েশের পাশে বিছানায় বসে সেন্টার টেবিলের উপরে থাকা খাবারের প্লেটটি হাতে নিল। রুকসানা বেগম আর আনিশা বেগম এটা দেখে বেশ খুশি হলেন, তবে আনিশা বেগম কিছু একটা ভেবে হঠাৎই মুখের হাসিটা লুকিয়ে ফেললেন। চেহারায় একরাশ গুরুগম্ভীর্য রেখে বললেন, যাক, তাহলে এতক্ষণ পর হলেও সুবুদ্ধি উদয় হয়েছে তোর। আমরা তাহলে আসছি, চলো ভাবি। বলে আনিশা বেগম এক পা সামনে এগিয়ে আবারও থেমে গিয়ে পেছন ফিরে তাকালেন। আনিশা বেগমকে হঠাৎ থেমে যেতে দেখে রুকসানা বেগমও পেছন ফিরে তাকালেন। ও হ্যাঁ, আর একটা কথা ঈশা, আজ রাতে তুই এই রুমে আয়াসের সাথেই থাকবি, বুঝেছিস? আনিশা বেগমের কথা শুনে রুকসানা বেগম আর ঈশা দুজনেই বেশ অবাক হলো। ঈশা কিছু বলতে যাবে তার আগে রুকসানা বেগম বলে উঠলেন, আনিশা, তুমি যা বলছো ভেবে বলছো তো? আরে ভাবি, এখানে এত ভাবাভাবির কি আছে? ছেলেটা অসুস্থ, রাতে কখন কিসের প্রয়োজন হয় তার ঠিক আছে। তুমি আর আমি থাকতে তো পারবো না এখানে, কারণ ঈশার আব্বু আর ভাইজান জেনে যাবে। আর আমরা কেউ যেহেতু থাকতে পারবো না আয়েশের সাথে, তাই ঈশাই আজ আয়েশের সাথে থাকবে, যাতে আয়েশের কোনো রকম অসুবিধা না হয়। এখন চলো তো, অনেক জোরে ক্ষুধা লেগেছে। কথাগুলো বলে আনিশা বেগম বড়জাকে হাত ধরে টেনে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। কাউকে কিছু বলার জন্য সুযোগ পর্যন্ত দিল না। ঈশা তো মাকে বলতে গিয়েও কিছু বলতে পারল না, কারণ আনিশা বেগম যে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেছে। আমি চলে গেল, আমাকে কিছু বলার সুযোগও দিল না। ধ্যাৎ, আম্মুটাও না। কেন তুই থাকতে চাস না আমার সাথে? আয়েশার কথা শুনে ঈশা এবার আয়েশার দিকে ফিরল, রাগী কণ্ঠে বলল, না, চাইবো না কেন? আমি তো খুব করে চাই, এতটাই চাই যে এখন আম্মুর বলাতে আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে। যত সব, তুমি বুঝতে পারছো আমরা এক রুমে থেকেছি শুনলে সবাই কি ভাববে? দুজন অবিবাহিত ছেলে মেয়ে এমন একটা রুমে এক রাত থাকা মানে বোঝো কিছু? সবাই তো আমাদের নিয়ে যা নয় তাই ভাববে। কারা ভাববে? কি ভাববে? আর কেনই বা ভাববে? কারা ভাববে, কি ভাববে, আর কেনই বা ভাববে? ন্যাকা, কেন কারা ভাববে জানে না। আব্বু আম্মু, বড় আম্মু, ওরা সবাই। এতটুকু বলেই ঈশা জিভ কেটে থেমে গেল। এসব কি বলছিল সে? ওর আম্মু নিজেই তোকে আয়েশের সাথে থাকতে দিয়ে গেছে, তাহলে কে কি ভাববে সেটা নিয়েও তো এত ভাবছে কেন? কিন্তু ওর আম্মুটাই বা কেমন? এমন একা একটা রুমে একটা ছেলের সাথে কেউ নিজের মেয়েকে থাকতে দিয়ে যায়? হোক না সে চাচাতো ভাই, কিন্তু পুরুষ তো। কি হলো, চুপ করে গেলি কেন? শেষ কর পুরো কথা। কারা কি ভাববে বল শুনি। ছাড়ো তো এসব, ওঠো, খাবে, খেয়ে মেডিসিন নিতে হবে। আয়েশও আর কোনো রকম কথা না বলে আস্তে করে উঠে বসলো, তবে সোজা হয়ে নয়, খাটের কার্নিশের সাথে বালিশ ঠেকিয়ে সেই বালিশে হেলান দিয়ে বসেছে। সোজা হয়ে না বসলে খাবে কি করে? আর আম্মুটাও না, বাসায় বুঝি আর প্লেট ছিল না, মাত্র একটা প্লেটে করে দুজনের জন্য খাবার নিয়ে এসছে। ভাবা যায়? এটাও বুঝলি না কেন এক প্লেটে করে নিয়ে এসেছে? এখানে বোঝার কি আছে? বাসায় প্লেট বোধহয় শর্ট পড়েছে, তাই একটাতে করে এনেছি। যদি বলি তুই আমাকে খাইয়ে দিবি বলে এক প্লেট করে নিয়ে এসেছে। হাসছে, আমি তোমাকে খাইয়ে দিতে যাব কেন? তুমি তো অতটাও অসুস্থ হওনি যে আমাকে খাইয়ে দিতে হবে। সেটা ঠিক, বাট আমি যে খাইয়ে না দিলে খাবো না। কি মুশকিল রে বাবা, প্রতিদিন তো নিজের হাতেই খাও, তাহলে আজ আমাকে খাইয়ে দিতে হবে কেন? প্রশ্ন না করে খাইয়ে দিবি কিনা বল সেটা, নয়তো আমি শুয়ে পড়ছি। বেশি সময় ধরে বসে থাকার মতো ইচ্ছে কিংবা শক্তি কোনোটাই আমার নেই।
ঈশা বুঝতে পারল আয়াস সিরিয়াস মুডে আছে, আর আয়াস সিরিয়াস মুডে থাকা মানে ওর একটা কথা হ্যাঁ থেকে না বললে কপালে দুঃখ আছে। তাই ঈশার সাথে সাথে বলে উঠল, আরে না না না, খাইয়ে দিব আমি। না খেয়ে শুয়ে পড়লে তখন মেডিসিন খেতে পারবে না, আর জ্বরটাও ভালো হবে না। বসো, আমি খাইয়ে দিচ্ছি। এই বলে ঈশা দ্রুত হাত ধুয়ে আয়েশের জন্য গ্রাস বানিয়ে সেটা আয়েশের মুখের সামনে ধরল। আয়েশের তো সেই খুশি লাগছে, প্রথমবার ঈশার হাতে খাবার খাবে। ভাবতেই যেন খুশিতে সপ্তাহ আকাশে উড়াল দিচ্ছে। তবে মনে মনে এত খুশি হলেও মুখে প্রকাশ করছে না সেটা। চেহারায় একদম গুরুগাম্ভীর্য ভাব বজায় রেখে ঈশার হাত থেকে খাবারটুকু মুখে পুরে নিল। আজকের খাবারটা মজাই আলাদা। সত্যি ভালোবাসার মানুষের হাতে খাবার খাওয়ার স্বাদটাই ভিন্ন। ভালোবাসার মানুষটির হাতে খাবার খেলে যে এত স্বাদ লাগে সেটা আয়েশের আগে জানা ছিল না। জানা থাকলে হয়তো আয়েশ প্রতিদিনই এশাকে নানাভাবে ব্ল্যাকমেল করে ওর হাতে খেয়ে নিত। আয়েশ যখন ভাবনার আকাশে উঠছিল তখন ঈশা আবারও একটা গ্রাস তুলে ধরল আয়েশের মুখের সামনে। তবে আয়েশ এই গ্রাসটা মুখে পড়ল না, বরং ঈশার হাতটি ধরে ঈশার মুখের কাছে নিয়ে গিয়ে ধরে বলল, শুধু কি আমাকে খাইয়ে দিবি? তুই খাবি না? এক লোকমা তুই খাবি আর এক লোকমা আমাকে খাইয়ে দিবি। নে, হাঁ কর। ঈশাও কিছু না বলে বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। তারপর থেকে এক গ্রাস আয়াসকে খাওয়াচ্ছে আর অন্য গ্রাস নিজে খাচ্ছে। এভাবে করে খাওয়া শেষ করলো ঈশা আর আয়াস। খাওয়া শেষ হলে ঈশা প্লেটটা সেন্টার টেবিলের উপর রেখে দিয়ে আয়াসকে মেডিসিনও খাইয়ে দিল। আয়াসের যেহেতু বসে থাকতে ইচ্ছে করছে না, তাই সে মেডিসিন খাওয়ার সাথে সাথে কম্বল মুড়িয়ে শুয়ে পড়ল। তবে আয়াস শুয়ে পড়লেও ঈশা এখনো শোয়নি। ও তো বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো ভাবছে কি করবে। আয়েশের সাথে এই রুমে কি থাকবে নাকি নিচের রুমে চলে যাবে। যদিও আয়েশের উপর পূর্ণ বিশ্বাস আছে ওর, আয়েশ যে ওর সাথে খারাপ কিছু করবে না সেটা ঈশা ভালো করেই জানে। আয়েশই তো একমাত্র ব্যক্তি যাকে ঈশা চোখ বন্ধ করে ভরসা আর বিশ্বাস করতে পারে। কিন্তু তারপরেও ঈশার কাছে কেমন যেন লাগছে এক রুমে থাকার বিষয়টা। কারণ এখানে ব্যাপারটা বিশ্বাস নিয়ে নয়, এখানে ব্যাপারটা নিজের মেন্টালি প্রিপেয়ার নিয়ে। ঈশা যখন আয়েশের খাটের পাশে দাঁড়িয়ে অতশত ভাবছিল তখনই আয়েশ বলে উঠল, কি হলো ঈশা, এখনো ওখানে দাঁড়িয়ে আছিস কেন? বাই এনি চান্স তুই কনফিউজড এই রুমে থাকা নিয়ে? না মানে আসলে কনফিউজড হলে আমার সাথে থাকার দরকার নেই। তুই নিজের রুমে চলে যা। আমি মরে পড়ে থাকলে তখন না হয় এসে ডেকে তোলার চেষ্টা করিস। আয়েশের মরার কথাটা যেন ঈশার বুকে তীরের মতো গিয়ে বিঁধল। মুহূর্তে আয়েশের উপর বেশ খানিকটা দুর্বল হয়ে পড়ল ঈশা। কি সব বলছো? এখানে মরার কথা আসছে কোথা থেকে? আর আমি কি বলেছি আমি থাকবো না? আমি তো আসছিলামই, জাস্ট এখানে দাঁড়িয়ে একটা হিসাব মেলানোর চেষ্টা করছিলাম। এখন মিলানো হয়েছে হিসাব? তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? না মানে আচ্ছা, আমি কি তোমার পাশে বিছানাতে শুবো? হ্যাঁ, কেন? না, বলছিলাম যে এভাবে পাশাপাশি না থেকে আমি সোফায় ঘুমালে হতো না? তোর কি এটাকে কোনো ভারতীয় সিরিয়াল মনে হচ্ছে যে একজন সোফায় ঘুমাবে আর একজন বিছানায়? আমার এত বড় বিছানা তোর চোখে পড়ছে না? ওই ছোট্ট সোফাটাই চোখে পড়লো? আচ্ছা, এসব না হয় বাদ দিলাম। তুই শুধু এটাই বল যে তুই সোফায় ঘুমালে আর আমি এখানে ঘুমালে যদি কিছু প্রয়োজন হয়, অথবা যদি আমি তোকে ডাকি, তুই উঠতে পারবি? তুই তো বুঝতেই পারবি না যে আমার কিছু প্রয়োজন হচ্ছে। হ্যাঁ ঠিক তো, ভাইয়া তো ঠিকই বলেছে। আমি যদি সোফায় ঘুমাই তাহলে ভাইয়ার কিছু প্রয়োজন হলে বুঝবো কি করে? ধুর, আমিও মাঝে মধ্যে কি সব বোকামি করি না। আমি তো জানি ভাইয়া আমার সাথে ভুল কিংবা খারাপ কিছু করবে না, তারপরেও এত ভাবছি কেন? হ্যাঁ, এটা ঠিক যে আমরা দুজন অবিবাহিত ছেলে মেয়ে, এভাবে এক রুমে এক বিছানায় একই লেপের নিচে থাকাটা ঠিক হচ্ছে না। কিন্তু তারপরেও আম্মু তো আর না বুঝে শুনে থাকতে বলেনি। তবে আমার মনে হয় এক রুমে এক বিছানায় থাকলেও ভাইয়ার সাথে একই কম্বলের নিচে থাকাটা আমার জন্য ঠিক হবে না। ঈশা যখন এসব ভাবতে ব্যস্ত তখনই আয়েশ আবারও বলে উঠল, কি হলো? এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? নাকি এখনো কনফিউশন থেকে বেরিয়ে আসতে পারিসনি যে আমার সাথে থাকবি নাকি থাকবি না? আচ্ছা, তুই যদি এতই কনফিউজড হোস তাহলে থাকার দরকার নেই। আমি তো আগেও বলেছি তুই তোর রুমে চলে যা, আমার প্রবলেম হবে না। আমি কি বলেছি আমি কনফিউজড? আমি তো আবার এটা বলিস না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব মেলানোর চেষ্টা করছিস, কারণ আমি তোর মুখে পরিষ্কার বুঝতে পারছি তুই আমার সাথে থাকাটা নিয়ে ভাবছিস। তুমি সবসময় 2 লাইন বেশি বোঝো। এত বুঝতে কে বলেছে? হ্যাঁ, তুমি থাকো, আমি আসছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমার কম্বলটা নিয়ে আসতে। এত ঠান্ডার ভেতর আমি কি কম্বল ছাড়াই থাকবো নাকি? কেন, আমার কম্বলে থাকতে প্রবলেম কোথায়? আমরা দুজন ছেলে মেয়ে, আর দুজন ছেলে মেয়ে একই কম্বলে থাকা নিশ্চয়ই ভালো দেখায় না। তাই আমার কম্বল আনতে যাচ্ছি। যে শীত পড়ছে রে বাবা,
মনে হয় কম্বলের ভেতরে সোয়েটার নিয়েই ঢুকে পড়তে হবে। আসছি আমি। দাঁড়া ঈশা। আবার কি? কিছু না, জাস্ট এইটা বলছিলাম যে কম্বল নিয়ে আর আমার রুমে আসার দরকার নেই, ওখানেই ঘুমিয়ে পড়িস। মানে? মানে হলো তোর রুম থেকে কম্বল নিয়ে আসতে হলে আমার রুমে আসার দরকার নেই। কিন্তু কোনো কিন্তু টিন্তু আমি শুনতে চাই না। যদি আমার সাথে থাকার ইচ্ছে থাকে তাহলে এসে আমার পাশে শুয়ে পড়, আর নয়তো রুম থেকে চলে যা। রাত অনেক হয়েছে, আমি ঘুমোবো। আরে রাগ করছো কেন? আর সবসময় চলে যা করো কেন? আমি তো এমনি বলছিলাম, আমি তো থাকবো তোমার সাথে। তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? সকাল হলেই কি শুবি? না না না, এক্ষুনি শোবো, আসছি। বলে ঈশা মেকি হেসে যেই না বিছানার দিকে আসতে ধরলো অমনি আয়াস বলল, আরে আগে লাইটটা তো অফ কর। এই না না না, তোমার সব কথা তো শুনছি আমি। প্লিজ লাইটটা অফ করো না, আমার অন্ধকারে ঘুমোতে ভয় করে। আরে পাগলি, অন্ধকার থাকবে কেন? ডিম লাইট জ্বলবে তো, অফ করে আয়। আমি আছি, ভয় পাওয়ার কিছু নেই। না না না, আমি পড়বো না, লাইট অন করাই থাকবে, নয়তো আমি সারা রাত ভয়ে ঘুমোতেই পারবো না। তাহলে তো ভালোই হবে, না ঘুমিয়ে অন্য কিছু করবো। কিছু কি বললে? আব- ওই বলছিলাম যে আচ্ছা লাইট অফ করার দরকার নেই, তুই এসে শুয়ে পড়। ঈশা খুশি হয়ে হেসে আয়েশের পাশে উঠে বসলো। তারপর যেই না আয়েশের পাশে কম্বল টেনে শুতে যাবে অমনি আয়েশ বাদ সাধলো। তুই কি এখন সোয়েটার নিয়ে ঘুমাবি নাকি? হ্যাঁ, আমার খুব শীত করছে। গত কয়েকদিন ধরে যেই শীত পড়ছে, আমি তো রোজই সোয়েটার নিয়ে ঘুমাই। তুই পারিসও বটে, জানিস না রাতে সোয়েটার পরে ঘুমাতে নেই, এতে গায়ের রক্ত শুকিয়ে যায়। আমি অসুস্থ হওয়া সত্ত্বেও আমার শীত করছে না, আর তোর এত শীত আসে কোথা থেকে? আজও কি এমন শীত পড়েছে যে রোজ সোয়েটার পরে ঘুমোতে হয়? আমি তো রোজই খালি গায়ে ঘুমাই, শুধু আজ শার্টটা খুলিনি। কই, আমার তো এত শীত লাগে না। তোমার শীত করে না বলে কি আমারও শীত করবে না নাকি? আজব। আর প্রতিদিন যদি এতই খালি গায়ে ঘুমাও, তাহলে আজ শার্ট পরে শুয়েছো কেন? কারণ তুই যে নেকার নেকা, দেখা যাবে আমি শার্ট খুলতে গেলে এমনভাবে চেঁচাবি যেন আমার নয় তোর কাপড় খুলছি, তাই শার্টটা গায়ে রেখে দিয়েছি। ও, এখন আর কথা না বলে তাড়াতাড়ি সোয়েটার খুলে রেখে শুয়ে পড়। বাট রাতে যদি আমার শীত করে? আমি থাকতে তোর সোয়েটারের প্রয়োজন হবে না, সেটা নিশ্চিত থাক। কেন, তুমি কি শীত কমিয়ে দেবে? না, তোকে উষ্ণ করে দিব। এখন কি শুবি নাকি বসে বসে বকবক করবি? আয়েশকে ভেঙচি কেটে গায়ের সোয়েটারটা খুলে পাশে রেখে দিয়ে শুয়ে পড়ল ঈশা। কি হলো, এত দূরে শুয়েছিস কেন? এত দূরে শুলে তো আমার থেকে পুরো কম্বল টেনে নিয়ে যাবি, আর শীতও করবে তোর, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। উফ, কি ঠান্ডা! তোমার কথা শুনে এমনিতেই শীত করছে, আর এখন বলছো তোমার দোষ নেই। কথাগুলো বলে ঈশা আয়েশের কাছে না এসে বরং নিজেকে আরো গুটিয়ে নিল। আয়েশ কিছু না বলে মুস্কি হেসে আরো একটু ঈশার কাছে গিয়ে ঈশার গা ঘেঁষে শুয়ে ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এতে করে ঈশার মুখটা একদম আয়েশের বুকের সাথে ঠেকে গেল। আয়েশের এহেনো কাজে ঈশা তো রীতিমতো অবাক। আয়েশ ওকে জড়িয়ে ধরেছে। ঈশা নিজেকে আয়েশের বন্ধন থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ভাইয়া কি করছিস? আবার ভাইয়া? আবার তুই? ভাইয়া কি করছিস এটা? তবে ঈশার কথা আর ঈশার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা কোনোটাই যেন আয়েশের উপর প্রভাব ফেলল না, বরং আয়েশ আগের মতো করে ঈশাকে শক্ত করে ধরে রেখে বলল, আবার ভাইয়া? আবার সেই তুই? আচ্ছা, সে না হয় বললাম না, বাট কি করছো তুমি এটা? বোকার মতো কথা বলিস না। আমি আবার কি করলাম? যা জড়িয়েই তো ধরেছি, আমি কিছুই করছি না। তোর যাতে শীত না লাগে তার জন্য হালকা জড়িয়ে ধরেছি মাত্র। কি, এটাকে হালকা জড়িয়ে ধরা বলছো তুমি? আমার দম বন্ধ হয়ে আসছে পুরো, আর তুমি বলছো হালকা জড়িয়ে ধরেছো মাত্র? ছাড়ো আমায়। হায় রে কপাল, কেন যে ছোট মা তোকে আমার সাথে থাকতে বলে গিয়েছিল, আর আমিও বা কেন যে আমার সাথে তোকে রাখতে গেলাম আল্লাহই জানে। আজ বোধহয় আমার আর ঘুমোতে হবে না। আরে গাথি, মুখটা এইভাবে কম্বলের ভেতর ঢুকিয়ে রাখলে তো একদমই দম বন্ধ হয়ে মারা যাবি। মুখ বের কর জলদি। উনি বিড়ালের মতো মুখ ঢুকিয়ে রেখে বলছে আমি জড়িয়ে ধরায় নাকি তার দম বন্ধ হয়ে যাচ্ছে। ফাউল কোথাকার। আয়েশের কথা ঈশার সাথে সাথে মুখটা কম্বলের ভেতর থেকে বের করে ফেলল। মুখ বের করেই লম্বা একটা শ্বাস ছাড়লো। আহা, উফ, মনে হচ্ছে এতক্ষণে দেহে প্রাণ ফিরে পেয়েছি। বলেই হঠাৎ চোখ তুলে সামনে তাকাতে আয়েশের সাথে চোখাচোখি হয়ে গেল ঈশার।
আয়াসের ছোট ছোট চোখগুলোতে চোখ পড়লেই কেন যেন অন্যরকম একটা অনুভূতি কাজ করে ঈশার। শুধু এখন নয়, সব সময় এমন হয়। যখন ঈশা আয়াসের চোখের দিকে তাকায় তখনই এই চোখ দুটোতে হারিয়ে যায় ঈশা, এক অজানাতে হারিয়ে যায়। আয়াসের ছোট ছোট চোখ, চিকন সরু নাক, প্রশস্ত ঠোঁট আর ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, সব মিলিয়ে যেন আয়াস একজন পারফেক্ট সুদর্শন পুরুষ। ঈশা নিজেও বুঝতে পারে না এই যুবকটা এত সুন্দর কেন। আচ্ছা, আয়াস কি আদৌ এত সুন্দর, নাকি শুধু ওর কাছেই মনে হচ্ছে সুন্দর? কেন মনে হয় যে আয়াস ওর বর হলে মন্দ হতো না? তাহলে কি ও আয়াসকে ভালোবাসে? কিন্তু আয়াস তোর বড় ভাই হয়, ভাই বোনের মধ্যে এসব কি করে সম্ভব? অপরদিকে আয়াসেরও সেম অবস্থা। ঈশার চোখে চোখ পড়তে আয়াসের বুকের বাপাসটা কেন যেন ধুকভুক করে উঠল। শুধু আজই নয়, যতবারই ঈশার টানা টানা ওই হরিণী চোখ দুটোতে চোখ পড়ে ততবারই আয়াস এই সুনয়নার প্রেমে পড়ে। শুধু একবার নয়, দুইবার নয়, বারংবার প্রেমে পড়ে আয়াস। শ্যামলা চেহারায় টানা টানা হরিণী দুটো চোখ, চিকন সরু নাক আর হালকা বাদামি কালারের দুটো ঠোঁট, সব মিলিয়ে যেন ঈশা একজন সুন্দরী রমণী। আয়াস নিজেও জানে না এই রমণীটাকে এত সুন্দরী মনে হয় কেন ওর। কেন মন চায় বারবার এই রমণীর প্রেমে পড়তে? কেন বারংবার হারিয়ে যেতে ইচ্ছে করে এই রমণীর মাঝে? আচ্ছা, ঈশা কি আদৌ এত সুন্দরী, নাকি শুধু আয়াসের কাছে ওকে এত সুন্দরী মনে হয়? কিন্তু লোকে তো বলে পুরুষ মানুষ নাকি ফর্সা চামড়ার প্রেমে পড়ে, আর ঈশা তো ফর্সা নয়, ঈশা তো শ্যামবর্ণের অধিকারী, যাকে কালো বলা যাবে না আবার ফর্সাও বলা যাবে না, এক কথায় অরিজিনাল স্কিন কালার যাকে বলে। তাহলে আয়াস কেন ঈশার প্রেমে পড়ে বারবার? যতবারই আয়াস ঈশাকে দেখে ততবারই মনে হয় এই প্রথমবার দেখছে সে ঈশাকে। ঈশার মধ্যে এমন কিছু তো আছে যেটা আয়াসকে খুব করে টানে। তাহলে কি লোকের কথা ভুল? পুরুষরা শুধু ফর্সা চামড়া নয়, চাল চলন, কথাবার্তা, সহজ সরল মন, এক্সেট্রা এক্সেট্রা, এসব দেখেও প্রেমে পড়ে। হ্যাঁ, এসবেরই তো। আয়াস তো ঈশার এসব দেখেই প্রেমে পড়েছে। ঈশার চাঞ্চল্যকর চালচলন, নির্ভেজাল তার কথাবার্তা, স্বচ্ছ কাচের মতো মন, আরও কত কি। এসব দেখেই তো আয়াস ঈশার প্রেমে পড়েছে। বারংবার প্রেমে পড়তে ইচ্ছে করে। কয়েক সেকেন্ড দুজন দুজনের চোখের দিকে এভাবে তাকিয়ে থেকে নিজেরাই চোখের দৃষ্টি স্বাভাবিক করে নিল। ঈশা আয়াসের বন্ধনে আবদ্ধ সেটা বুঝতে পেরে গলা খাকারি দিয়ে বলে উঠল, আচ্ছা, বলছিলাম যে আমরা যে এভাবে শুয়েছি কোনো প্রবলেম হবে না তো? আয়াস বাঁকা হেসে ঈশাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে স্লো ভয়েসে বলল, আমি কিছু করলেই তো প্রবলেম হবে। যখন আমি কিছু করছি না তখন প্রবলেম হওয়ার প্রশ্নই আসে না। ঈশা আয়াসের কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে বলল, কি সব বলছো? কি করবে? আর তোমার কিছু করার সাথে প্রবলেম হওয়া না হওয়ার কি সম্পর্ক? আমি তো বলছিলাম আমরা এভাবে শুয়েছি বলে কোনো প্রবলেম হবে কিনা, আর তুমি কি সব করা না করার কথা বলছিলে? জানতাম ম্যাডাম আমার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারবে না, আর যেটা ভেবেছি সেটাই হয়েছে। কেন যে এই পিচ্ছি মেয়েটার প্রেমে পড়লাম। কি হলো? কি এত বিড়বিড় করছো? কিছু তো বোঝাও যাচ্ছে না। আমাকে কিছু বলছিলে কি? না না, তোকে বলবো কেন, আমি নিজেকে নিজেই বলছি। ও আচ্ছা, অনেক হয়েছে, এখন নিজেও ঘুমা আর আমাকেও ঘুমাতে দে। হুম বললে হবে না, আগে আমাকে টাইট করে জড়িয়ে ধর, তারপর বল। হ্যাঁ নয় হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে টাইট করে জড়িয়ে ধর। এখন কি আমাকেও তোমায় জড়িয়ে ধরতে হবে? একে তো তুমি আমাকে জড়িয়ে ধরাতে অস্বস্তি লাগছে, শুধু বারবার ভয় হচ্ছে বাসার কেউ এভাবে আমাদের দেখলে কি ভাববে? ওরা বিষয়টাকে স্বাভাবিকভাবে নিবে তো? আর এখন তোমাকে জড়িয়ে ধরতে বলছো? দরজার দিকে তাকা। ঈশা আয়াসের কথা মতো সাথে সাথে দরজার দিকে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না সেখানে। তাই আয়াসের মুখ পানে তাকিয়ে প্রশ্ন করল, কি ওখানে? দরজাটা লাগানো আছে, দেখতে পাচ্ছিস? ছোট মা যাওয়ার সময় নিজে চাপিয়ে দিয়ে গেছে। এখন বুঝলি কিছু? কি বুঝবো? তোর মতো মাথা মোটা এটা বুঝবে না, আর এটাই স্বাভাবিক। এখন আর এত বকবক না করে আমাকে জড়িয়ে ধরতো। এখন আবার এটা বলবি না যে কেউ দেখলে ভয় হচ্ছে। দরজা লাগানো সেটা তুই নিজের চোখেই দেখলি। এখন আর কোনো কথা না বলে আমাকে টাইট করে জড়িয়ে ধর। ঈশা বুঝতে পারলো এটা ছাড়া আর কোনো উপায় নেই। আয়াস ওকে জড়িয়ে ধরতে বলেছে তো ধরতেই হবে, নয়তো পরে দেখা যাবে রেগে ওকেই রুম থেকে বের করে দিয়েছে, যেটা ঈশা কিছুতেই চায় না। কারণ যদি আয়াস ওকে কোনো কারণে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দেয় তাহলে তো রাতে আয়াসের জ্বর বাড়লো কি কমলো সেটাও জানবে না, আর আয়াসের কিছু প্রয়োজন হলে সেটাও বলতে পারবে না। তাই সব দিক ভেবে ঈশা নিজেও এবার আয়াসকে জড়িয়ে ধরল। এবার ঠিক আছে, এখন শান্তিতে ঘুম হবে। বলেই আয়াস হেসে চোখ জোড়া বন্ধ করে নিল। এসেও এবার চোখ বন্ধ করে নিল, কিন্তু হেসে নয়, আয়াসকে ভেঙচি কেটে।
তবে মুখে না বললেও কেন যেন আয়েশে জড়িয়ে ধরাতে ঈশার বেশ ভালোই লাগছে। আয়েশের শরীরের উষ্ণতাটা যেন ঈশাকে সহ উষ্ণ করে দিতে বাধ্য হয়েছে। মিনিট 5 যেতেই ঈশা অনুভব করলো ওর এখন আর শীত করছে না।